দেখো এখানে বলা হয়েছে ফলিত জীববিজ্ঞানের শাখা কি। ফলিত জীববিজ্ঞানের শাখা আমরা দেখতে পাচ্ছি, তোমরা বই খুলে বসো, সবাইকে বই খুলে বসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং নৈবিত্তিক গুলো অবশ্যই বইয়ে পৃষ্ঠা সহকারে লিখতে হবে। যতগুলা নৈবিত্তিক আমরা আলোচনা করবো এখানে সবগুলোর পৃষ্ঠা নাম্বার সহকারে আমরা পড়ার চেষ্টা করব। দেখো 4 এবং 5 নম্বর পৃষ্ঠায় যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে ফলিত জীববিজ্ঞানের শাখা হচ্ছে জীব প্রযুক্তি এবং ফার্মেসি, কিন্তু বাস্তুবিদ্যা রয়েছে ভৌত জীববিজ্ঞানের শাখায়। 1 নম্বর নৈবিত্তিক, এটা হচ্ছে ফলিত জীববিজ্ঞানের শাখা কোনগুলা সেগুলো নিয়ে কোশ্চেন ছিল। এই নৈবিত্তিকটা খুবই ইজি ছিল। এখানে বলেছে মোনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীব কোনটা। মোনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীব দেখা যাচ্ছে মোনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীব হচ্ছে ব্যাকটেরিয়া। এটা আমরা খুব সুন্দরভাবেই জানি মোনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীব হচ্ছে ব্যাকটেরিয়া। সেটা আমরা বইতে 8 নম্বর পৃষ্ঠা গেলেই পাচ্ছি। তোমরা বইতে আশা করছি 8 নম্বর পৃষ্ঠা গিয়েছো। আচ্ছা, নিচের কোনটা আর্কিগোনিয়েটস। আমরা জানি প্ল্যান্টি রাজ্যের জীবেরা আর্কিগোনিয়েটস হয় এবং প্ল্যান্টি রাজ্যের জীব যে আর্কিগোনিয়েটস এটা আমরা পাচ্ছি বইতে 9 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, প্ল্যান্টি রাজ্যের জীব আর্কিগোনিয়েটস এবং প্ল্যান্টি রাজ্যের উদাহরণ হচ্ছে যেমন এগারিকাস, এটা ছত্রাক রাজ্য ফাঞ্জাই রাজ্য, পেনিসিলিয়াম এটাও ফাঞ্জাই রাজ্য, নস্টক মোনেরা রাজ্য, কিন্তু আর্টোকার্পাস মানে হচ্ছে কাঁঠালটাই হচ্ছে শুধুমাত্র প্ল্যান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। আচ্ছা, এখানে ফারিয়া ইসলাম কোশ্চেন করেছে যে 20 তারিখ কত মার্চের কোশ্চেন হবে। 20 তারিখ তোমরা সবাই জানো যে 20 তারিখ আমাদের দ্বিতীয় অধ্যায়ের পরীক্ষা, নৈবিত্তিক উইথাউট অপশনের যে পরীক্ষা, সেখানে 70টা এমসিকিউ থাকবে ইনশাআল্লাহ দ্বিতীয় অধ্যায় থেকে। তোমাদের কোশ্চেন আমি পরে নিব, কেউ কোনো কোশ্চেন করার দরকার নাই এখন। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলোচনা করছি দ্বিতীয় অধ্যায়ের নৈবিত্তিকের প্রথম অধ্যায়ের নৈবিত্তিকের সলভ ক্লাস। মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রেণীবিন্যাসের ধাপগুলোর সঠিক ক্রম কি, এটা আমরা বইতে পাবো। শ্রেণীবিন্যাসের সঠিক ক্রমটা আমরা বইতে সুন্দরভাবে পাই 10 পৃষ্ঠা। 10 পৃষ্ঠা আমরা শ্রেণী বিন্যাসের যেই ইগুলো পাই, ক্রমটা জগৎ পর্ব শ্রেণী, রাজ্য পর্ব শ্রেণী, বর্গগোত্র গণ প্রজাতি, সেখানে সিরিয়ালটা ঠিক থাকে, পর্ব শ্রেণী বর্গগোত্র এটা ঠিক থাকে, বাকিগুলোর সিরিয়াল উল্টাপাল্টা আছে, সেটা হবে না। যৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে কোনটা, যৌন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে কোনটা, এটা আমাদের রাজ্যগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। রাজ্যগুলোর প্রতি যদি লক্ষ্য রাখি তাহলে 8 আর 9 নম্বর পৃষ্ঠা, 8 আর 9 নম্বর পৃষ্ঠা যদি লক্ষ্য রাখি আমরা দেখতে পাবো শুধুমাত্র প্ল্যান্টি রাজ্যে, 9 আর 10 নম্বর পৃষ্ঠা দেখতে হবে। 9 আর 10 নম্বর পৃষ্ঠা এখানে যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাবো যে ফাঞ্জাই প্ল্যান্টি অ্যানিমিলিয়া, ফাঞ্জাই রাজ্যে কোথাও লেখা নাই যে যৌন পদ্ধতিতে যৌন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে। অথচ প্ল্যান্টির, তুমি প্ল্যান্টির যে দেখো প্ল্যান্টির 1 2 3 4 5 6 7, প্ল্যান্টির 7 নম্বর 9 পৃষ্ঠা, প্ল্যান্টির 7 নম্বর লাইনে দেখো লেখা আছে যৌন প্রজনন সম্পন্ন হয়। প্ল্যান্টির 7 নম্বর লাইনে যে দেখো লেখা আছে যৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি হয়। আর অ্যানিমিলিয়ার 5 নম্বর লাইনে যে দেখো লেখা আছে যৌন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে। অথচ ফাঞ্জাই যৌন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে সেটা লেখা নাই। এখানে 6 নম্বর আর 7 নম্বর নৈবিত্তিকটা এই উদ্দীপক অনুসারে আছে, খেয়াল করার জন্য অনুরোধ রইল। কটা হচ্ছে মাশরুম বা হচ্ছে ফাঞ্জাই রাজ্য, আর খটা হচ্ছে একটা গাছ যেটা প্ল্যান্টি রাজ্য। ক সম্পর্কে তথ্য আমরা সবাই জানি মাশরুম মানে ফাঞ্জাই রাজ্য, কাইটিন দিয়ে কোষ প্রাচীর গঠিত, এটা একটা সত্য কথা। এটার পৃষ্ঠা নাম্বার হবে, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 9 নম্বর পৃষ্ঠা, ফাঞ্জাই রাজ্য কাইটিন দিয়ে গঠিত। তারপরে ক থেকে খ উন্নত, ক থেকে খ মানে ফাঞ্জাই থেকে প্ল্যান্টি উন্নত, তার কারণ কি। সেই ক্ষেত্রে সঠিক নৈবিত্তিক যদি আমরা অপশন সাজাতে চাই তাহলে অ্যান্সার দেখা যাচ্ছে এখানে অ্যান্সারটা আমরা 9 নম্বর পৃষ্ঠা থেকে পাই। দুইটা নিউক্লিয়াস সুগঠিত, দেখো দুইটা নিউক্লিয়াস ফাঞ্জাই এবং প্ল্যান্টি দুইটার ক্ষেত্রে নিউক্লিয়াস সুগঠিত। সুতরাং এখানে সুগঠিত নিউক্লিয়াস দিয়ে কোনো পার্থক্য হয় না, সুগঠিত নিউক্লিয়াস দিয়ে কোনো পার্থক্য হয় না, সেটা দিয়ে পার্থক্য করা যাচ্ছে না। পার্থক্য করা যায় কি দিয়ে, হ্যাঁ এরা স্বভোজী, ফাঞ্জাই স্বভোজী না কিন্তু প্ল্যান্টি স্বভোজী, এটা একটা পার্থক্য হলো। ফাঞ্জাইয়ের টিস্যু উন্নত নয় কিন্তু প্ল্যান্টির টিস্যু উন্নত, এই দুইটা দিয়ে পার্থক্য হয়। তাহলে 2 আর 3 দিয়ে পার্থক্য হয়, বাকিগুলো দিয়ে পার্থক্য হয় না। এবার আমরা যদি 8 নম্বর নৈবিত্তিকে আসি, 8 নম্বর নৈবিত্তিকে বলেছে জীবের বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে কিছু তথ্য এখানে দেয়া হয়েছে, সেই তথ্যগুলা এখন বৈজ্ঞানিক নামের তথ্যগুলার এই যে নৈবিত্তিকগুলো আছে এটা আমরা অ্যান্সার পাই বইতে 12 পৃষ্ঠা। যে জীবের বৈজ্ঞানিক নামে কয়টা পদ থাকতে হবে, আমরা সবাই জানি জীবের বৈজ্ঞানিক নামে 2টা পদ থাকতে হবে। জীবের প্রথম অংশটা গণ, দ্বিতীয় অংশটা প্রজাতি। এখানে লিখেছে প্রথম অংশটা প্রজাতিক, তাহলে এই কথাটা ভুল লেখা আছে। দ্বিতীয় অংশের সব
সব অক্ষর স্মল লেটারে লিখতে হয়, এটা সত্য কথা। তাহলে 1 আর 3 হচ্ছে রাইট, 2 নাম্বার অপশনটা ভুল হয়েছে। চিত্রের জীবটার নাম কি? চিত্রের জীবটার নাম আমরা সবাই জানি, এটা হচ্ছে নস্টক, যেটা মনের রাজ্যের অন্তর্গত। পৃষ্ঠা নাম্বার হবে 8। প্রত্যেকটা নৈবিত্তিক যত পৃষ্ঠা বলছি, তোমাদের বাড়ির কাজ হচ্ছে সেই পৃষ্ঠাতে যে পৃষ্ঠা নাম্বারে দাগিয়ে ফেলবা। সবাইকে আমি বলতে চাই, যত পৃষ্ঠা আমি বলছি পৃষ্ঠায় যে পৃষ্ঠা দাগায় ফেলতে হবে, পৃষ্ঠায় যে নৈবিত্তিকটা দাগায় ফেলতে হবে। এভাবে যদি তোমরা পড়তে থাকো তাহলে তোমাদের পড়াটা এখন খুব ভালো প্রিপারেশন হবে। আচ্ছা, চিত্রের জীবটার কোষে কি অনুপস্থিত, মানে নষ্টকের মধ্যে কি কি অনুপস্থিত? এখানে দেখো লেখা আছে নষ্টকে কি কি অনুপস্থিত। লেখা আছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম। আমরা জানি নষ্টকের একটা আদি কোষ যার মধ্যে রাইবোজোম রয়েছে, কিন্তু মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো নাই। তাহলে নষ্টকের একটা আদি কোষ যার মধ্যে কি রয়েছে? যার মধ্যে রয়েছে রাইবোজোম। তাহলে 1 আর 2 হবে অ্যান্সার। 3 নাম্বারটা অ্যান্সার হচ্ছে না। প্রোটিস্টার উদাহরণ কোনটা? 11 নাম্বার প্রোটিস্টার উদাহরণ কোনটা? প্রোটিস্টার উদাহরণ আমরা বইতে যেতে হবে 9 নাম্বার পৃষ্ঠা। প্রোটিস্টার উদাহরণ আছে অ্যামিবা, প্যারামিশিয়াম, এককোষী, বহুকোষী শৈবাল। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রোটিস্টার উদাহরণ হচ্ছে প্যারামিশিয়াম, বাকিগুলো প্রোটিস্টার উদাহরণ নয়। আচ্ছা, তারপর নিচের কোনটা স্বভোজী? স্বভোজী হচ্ছে আমরা সবাই জানি প্ল্যান্টি রাজ্যের জীবগুলো স্বভোজী, আর প্ল্যান্টি রাজ্যের জীব হচ্ছে আম গাছ। কাইটিন দিয়ে তৈরি হয় কোনটার কোষ প্রাচীর? আমরা সবাই জানি ফানজাই রাজ্য, কাইটিন দিয়ে গঠিত কোষ প্রাচীর রয়েছে ফানজাই রাজ্যে, সেখানে পেনিসিলিয়াম হচ্ছে ফানজাই রাজ্য। কোনটা সুপার কিংডম? আমরা সবাই জানি সুপার কিংডম হচ্ছে প্রো ক্যারিওটা আর ইউক্যারিওটা, 8 নম্বর পৃষ্ঠায় আমরা পাই। সুতরাং প্রো ক্যারিওটা হচ্ছে সুপার কিংডম, বাকি সবগুলা হচ্ছে কিংডম। প্রোটিস্টা, প্ল্যান্টি, মনের কিংডম। নিচের কোনটাতে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বিস্তার করে? আমরা সবাই জানি হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বিস্তার করে ফানজাই রাজ্য, যেটা রয়েছে 9 নম্বর পৃষ্ঠা। পেনিসিলিয়াম হচ্ছে ফানজাই রাজ্যের একটা উদাহরণ। এখানে কোশ্চেন এসেছে নিচের কোনটা স্পোরের সাহায্যে বংশ বিস্তার করে? স্পোরের সাহায্যে বংশ বিস্তার করে আমরা সবাই জানি স্পোরের সাহায্যে বংশ বিস্তার করে ফানজাই রাজ্য মানে ইস্ট। স্পোরের সাহায্যে বংশ বিস্তার করে ফানজাই রাজ্য মানে ইস্ট। তাহলে ইস্ট আমরা দেখতে পাচ্ছি স্পোরের সাহায্যে বংশ বিস্তার করে গেল এটা। অ্যানিমিলিয়া রাজ্যের প্রাণীদের কোষ সম্পর্কে নৈবিত্তিক এসেছে, এটা পাবো আমরা বইতে 10 নম্বর পৃষ্ঠা। যে অ্যানিমিলিয়া রাজ্যের জীবদের প্লাস্টিড নাই, কোষ গহ্বর নাই, সত্য কথা, কিন্তু প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি তো অবশ্যই থাকবে। অ্যানিমিলিয়া রাজ্যের প্রাণীদের ক্ষেত্রে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি তো অবশ্যই থাকবে। প্লাজমা মেমব্রেন নাই এই কথাটা তো সত্য না, কারণ কোষ ঝিল্লি তো থাকে। হ্যাঁ, কোষ প্রাচীর নাই, অ্যানিমিলিয়া রাজ্যের কোষ প্রাচীর নাই, সেটাকে হচ্ছে স্যাররা মজা করে এখানে লিখেছে প্লাজমা মেমব্রেন নাই, যাতে তোমরা বিভ্রান্ত হওয়া যাবে না। 18-19 নম্বর নৈবিত্তিক তোমরা দেখতে পাচ্ছ, এটা ফানজাই রাজ্য বা মাশরুম নিয়ে নৈবিত্তিক এসেছে, যেখানে চিত্রের জীবটার বৈশিষ্ট্য আমরা পাচ্ছি 9 নম্বর পৃষ্ঠা। এখানে চিত্রের জীবটা মানে ফানজাই রাজ্যের কি বৈশিষ্ট্য সেটা সম্পর্কে একটা নৈবিত্তিক এসেছে। চিত্রের জীবটা মানে ফানজাই রাজ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে, সত্য কথা। ক্লোরোপ্লাস্ট থাকে না, সেটাও সত্য কথা। খাদ্য শোষণ পদ্ধতি গ্রহণ করে, সত্য কথা হচ্ছে সবকিছু। আচ্ছা, এবার এখানে শুধু 18 নম্বর নৈবিত্তিকটাই আছে, 19 নম্বর নৈবিত্তিক এখান থেকে না। 19 নম্বর নৈবিত্তিকটা প্রোটিস্টা রাজ্যের জীবের প্রজননের ক্ষেত্রে কি হয়? আচ্ছা, প্রোটিস্টা রাজ্যের প্রজননের ক্ষেত্রে আমরা জানি, এটা বইতে 8 নম্বর পৃষ্ঠা দেয়া আছে, 8 আর 9 নম্বর পৃষ্ঠা। প্রোটিস্টা রাজ্যের প্রজনন আমরা জানি মাইটোসিস প্রক্রিয়ায় প্রোটিস্টা রাজ্যের অযৌন প্রজনন হয়, আর কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন হয়। মাইটোসিসের মাধ্যমে হয় অযৌন প্রজনন, আর কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন। তাহলে 2 আর 3। দ্বিবিভাজন প্রোটিস্টা রাজ্যে হয় না, দ্বিবিভাজন হয় মনের রাজ্যে, এটা ভুল লেখা আছে। ভৌত জীববিজ্ঞানে আলোচনা করা হয় কোন বিষয় নিয়ে? ভৌত জীববিজ্ঞান আলোচ্য বিষয়ের, এটা আমরা 4 নম্বর আর 5 নম্বর পৃষ্ঠা পাবো। এটার অ্যান্সার 4 আর 5 নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পাই। ভৌত জীববিজ্ঞান আলোচনা করা হয় কোন বিষয়ে? অ্যাকচুয়ালি 4 নম্বর পৃষ্ঠা থাকলেই হয়। ভৌত জীববিজ্ঞান আলোচনা করা হয় দৈহিক গঠন নিয়ে, প্রাণ রাসায়নিক কার্যাবলী নিয়ে। প্রাণ রাসায়নিক কার্যাবলী নিয়ে তো ফলিত জীববিজ্ঞান আলোচনা করা হয়। তোমরা ফলিত জীববিজ্ঞানের এই অংশে যদি যাও, তাহলে ফলিত জীববিজ্ঞানের বায়োকেমিস্ট্রি বা প্রাণ রসায়ন, যে 5 নম্বর পৃষ্ঠা যেতে দেখো, বায়োকেমিস্ট্রিতে লেখা আছে প্রাণ রাসায়নিক কার্যাবলী নিয়ে আলোচনা করে, বায়োকেমিস্ট্রি নিয়ে আলোচনা করে ফলিত জীববিজ্ঞান। দৈহিক গঠন নিয়ে আলোচনা করে ভৌত জীববিজ্ঞান, যেটা আমরা দেখতে পাই যে অঙ্গ সংস্থান বিদ্যা 4 নম্বর পৃষ্ঠা প্রথম পয়েন্টে আলোচনা করা হচ্ছে। শ্রেণীবিন্যাস ও রীতিনীতি নিয়ে আলোচনা করা হয়, শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি নিয়ে আলোচনা করা হয় ভৌত জীববিজ্ঞানে, সেটাও আমরা জানি। সোলানাম এর ক্ষেত্রে একটা নৈবিত্তিক এসেছে, যে নৈবিত্তিকটা আমরা পাবো বইতে 12 পৃষ্ঠা।
বলেছে গোলালুর গণ নাম, সোলানাম গোলালুর গণ নাম, সেটা আমরা জানি। এটা একটা ইংরেজি শব্দ। নো নো, সোলানাম হচ্ছে একটা ল্যাটিন শব্দ। বৈজ্ঞানিক নামকরণের ল্যাটিন বা ল্যাটিনের মতো ভাষা ব্যবহৃত হয়, তাহলে সোলানাম একটা ল্যাটিন শব্দ, এটা ইংরেজি শব্দ নয়। আইসিবিএন স্বীকৃত নাম, অবশ্যই সোলানাম আইসিবিএন স্বীকৃত নাম। গোলালুর বৈজ্ঞানিক নাম সোলানাম টিউবারোসাম। ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত শাখা, চলে যেতে হবে বইতে 4 নম্বর পৃষ্ঠা। 4 নম্বর পৃষ্ঠা গেলে আমরা দেখতে পাই ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত শাখার নাম হচ্ছে জীব ভূগোল, প্রাণ রসায়ন, কীটতত্ত্ব, পরিবেশ বিজ্ঞান, এগুলো সবগুলাই আমরা দেখতে পাই, এগুলো সবগুলাই ফলিত জীববিজ্ঞানের শাখা। নিচের কোনটা ট্যাক্সোনমির আলোচ্য বিষয়? ট্যাক্সোনমির আলোচ্য বিষয় আমরা পাবো বইতে 4 নম্বর পৃষ্ঠা। 4 নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পাই ট্যাক্সোনমিতে আলোচনা করা হয় জীবের শ্রেণীবিন্যাস নিয়ে। আমরা চলে আসছি 24 নম্বর নৈবিত্তিকে, যেখানে বলা হয়েছে যে ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি। ফলিত জীববিজ্ঞানের শাখা আমরা পাবো বইতে 5 নম্বর পৃষ্ঠা, যেখানে লেখা আছে জীব ভূগোলটা, সরি, ফলিত জীববিজ্ঞানের শাখা নয়, অণুজীব বিজ্ঞান, জীব পরিসংখ্যান, চিকিৎসা বিজ্ঞান, এগুলো ফলিত জীববিজ্ঞানের শাখা। জীব ভূগোল তো ভৌত জীববিজ্ঞানের শাখা। এন্ডোক্রাইনোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? এন্ডোক্রাইনোলজিতে আলোচনা করা হয় হরমোন নিয়ে। এটা আমরা বইতে 4 নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছি। নিচের কোনটা ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়? ট্যাক্সোনমি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়। আমরা সবাই জানি এটা বইতে 4 নম্বর পৃষ্ঠা লেখা আছে। ট্যাক্সোনমি ভৌত জীববিজ্ঞান আলোচ্য বিষয়। প্ল্যান্টিরাজ্যের বৈশিষ্ট্য, প্ল্যান্টিরাজ্যের বৈশিষ্ট্য আমরা বইতে 9 নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছি। প্ল্যান্টিরাজ্যের বৈশিষ্ট্য হচ্ছে উন্নত টিস্যু বিদ্যমান, ঠিক আছে, উন্নত টিস্যু বিদ্যমান। যৌন জনন অ্যানাইসোগামাস পদ্ধতিতে, সেটাও ঠিক আছে। আচ্ছা, যদি ক্লিয়ার থাকে বলা শুরু করতে চাই, যদি সবকিছু ঠিকঠাক থাকে বলা শুরু করতে চাই, যে এখানে আমরা আলোচনা করছিলাম, লোডিং একটু হতে পারে, কম্পিউটারের থেকে লাইভ নিলে দেখা যায় নেট ভালো না থাকলে একটু লোডিং হতে পারে কারো কারো। আমরা আলোচনা করছিলাম 26 নম্বর নৈবিত্তিক নিয়ে, যে জীবের ভৌত জীববিজ্ঞান অন্তর্ভুক্ত বিষয় কোনটা। এটা আমরা 4 নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছি। ভৌত জীববিজ্ঞান অন্তর্ভুক্ত শাখা হচ্ছে ট্যাক্সোনমি। এখানে বলা হচ্ছে প্ল্যান্টিরাজ্যের বৈশিষ্ট্য কোনটা। আমরা যদি বইতে 9 নম্বর পৃষ্ঠা যাই, প্ল্যান্টিরাজ্যের বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখা যায় উন্নত টিস্যু তাদের থাকে, যৌন জনন অ্যানাইসোগ্যামাস ধরনের, এই কথাটাও সত্য। আর্কিগোনিয়েট অপুষ্পক উদ্ভিদ, এই কথাটা ভুল আছে। আর্কিগোনিয়েট পর্যন্ত ঠিক ছিল, অপুষ্পক উদ্ভিদ কথাটা ঠিক নয়, পুষ্পক উদ্ভিদ। প্ল্যান্টিরাজ্যে রয়েছে সব পুষ্পক উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ কথাটা ভুল, এটা একটু ঠিক করতে হবে। আচ্ছা, যাই হোক, 28 নম্বর নৈবিত্তিক 13 নম্বর পৃষ্ঠায় আমরা দেখতে পাই কোনটা জীবাণু। আমরা সবাই জানি ভিব্রিও কলেরা হচ্ছে 13 নম্বর পৃষ্ঠা লেখা আছে কলেরা জীবাণু। ভিব্রিও কলেরা হচ্ছে কলেরা জীবাণু। তাহলে জীবাণু হচ্ছে 28 নম্বর নৈবিত্তিকে ভিব্রিও কলেরা, কলেরা জীবাণু। 4 নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পাই এমব্রায়োলজিতে কি সম্পর্কে আলোচনা করা হয়। এমব্রায়োলজি হচ্ছে ভ্রূণবিদ্যা। ভ্রূণবিদ্যায় আলোচনা করা হয় ভ্রূণ সম্পর্কে, সহজ কথা। 2 নম্বর অপশনটা রাইট। 30 নম্বর নৈবিত্তিক ক্যারোলাস লিনিয়াসের আগ্রহ ছিল কোন বিষয়ে? এটা 7 নম্বর পৃষ্ঠা চলে যাও। 7 নম্বর পৃষ্ঠা যে 7 নম্বর পৃষ্ঠা যে হচ্ছে তুমি 2 নম্বর প্যারার 3 নম্বর লাইন ধরো। 7 নম্বর পৃষ্ঠা 2 নম্বর প্যারা 3 নম্বর লাইন ধরো। 7 নম্বর পৃষ্ঠা 2 নম্বর প্যারা 3 নম্বর লাইন ধরো। ক্যারোলাস লিনিয়াসের আগ্রহ ছিল বিভিন্ন ধরনের উদ্ভিদ সংগ্রহে, ফুল সংগ্রহ করার আগ্রহ ছিল এবং জীবের শ্রেণীবিন্যাসে তার আগ্রহ ছিল। এই তিনটা ছিল বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের আগ্রহের বিষয়: ফুল সংগ্রহ, উদ্ভিদ সংগ্রহ, শ্রেণীবিন্যাস করা। আমি যেই প্রথম অধ্যায়ের মডেল টেস্টে যে 30টা নৈবিত্তিক দিয়েছিলাম, এক্ষেত্রে 30টা নৈবিত্তিকের সলভ ক্লাস আজকে নিলাম। 30টা নৈবিত্তিকের অ্যান্সার শিট আমি গ্রুপে অবশ্যই দিব তোমাদের জন্য, কিন্তু তোমাদের জন্য আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে আমি পৃষ্ঠা নাম্বারগুলো লিখে দিয়েছি তোমাদের উপকারের জন্য। তোমরা কি করবা, নৈবিত্তিকগুলা যেই লাইন থেকে এসেছে সেই লাইনগুলো আন্ডারলাইন করবা, এটা বাড়ির কাজ। যে লাইনগুলা তোমাদের নৈবিত্তিক এসেছে সেই লাইনগুলা বাড়ির কাজ হিসেবে আন্ডারলাইন করবা, এটাই বাড়ির কাজ থাকবে। এখন তোমরা আমাকে কমেন্টস করে জানাও যে তোমাদের এই নৈবিত্তিক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা। গুগল ফর্মের মাধ্যমে আমি এই নৈবিত্তিক নিয়েছিলাম 30টা। এই নৈবিত্তিক গুলো নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো, না থাকলে আমি নেক্সট টপিক সৃজনশীল সলভ করবো ইনশাল্লাহ। এরপরে নৈবিত্তিক নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে থাকো। তোমাদেরকে বাড়ির কাজ দিলাম, নৈবিত্তিকের পৃষ্ঠাগুলো পাশে লিখে দিয়েছি। আমি ক্লাস শেষ হলে এটা গ্রুপে পোস্ট করে দিব ইনশাল্লাহ। এবং তোমাদের বাড়ির কাজ হচ্ছে HW হচ্ছে এই পৃষ্ঠাগুলো দাগাবা বইতে।
নৈবিত্তিক গুলা যে লাইন থেকে এসেছে সে লাইনগুলো দাগাবে, এটাই বাড়ির কাজ। তোমরা এখন আমাকে কমেন্টস করে জানাও যে তোমাদের এই নৈবিত্তিক গুলো নিয়ে কোনো নৈবিত্তিকের সমস্যা আছে কিনা, বা কোনো নৈবিত্তিক আরেকবার বলতে হবে কিনা, নাকি সবগুলো তোমরা বুঝতে পারছো। নৈবিত্তিক নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো, দেন আমি সৃজনশীল শুরু করতে পারবো। নৈবিত্তিক নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে দ্রুত বলো, না থাকলে আমি সৃজনশীল নিয়ে আলোচনা শুরু করতে পারবো। আসিফ শাহরিয়ার আমাকে কোশ্চেন করেছিল যে তোমার নৈবিত্তিকে সমস্যা ছিল, এখন তুমি আমাকে জানাও যে তোমার নৈবিত্তিক সম্পর্কে সমস্যাটা ক্লিয়ার হয়েছে কিনা, কমেন্টস করে জানাও। আর এখানে মোসলে আহমেদ কোশ্চেন করেছে জৈব রাসায়নিক কাজ আর প্রাণ রাসায়নিক কাজের মধ্যে কি পার্থক্য আছে। এখানে জৈব রাসায়নিক কার্যাবলী প্রাণ রাসায়নিক কার্যাবলীর মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নাই, তবে ওয়ার্ডগত পার্থক্য আছে। যেমন প্রাণ রাসায়নিক জিনিসটা বিভিন্ন ধরনের বিক্রিয়াকে আলোচনা করা হয়। প্রাণ রাসায়নিক মানে হচ্ছে প্রাণের মধ্যে, জীবের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া, আর জৈব রাসায়নিক বিক্রিয়াও মানে জীবের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে। এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি তেমন কোনো পার্থক্য নাই, এগুলো একই বিষয়, ভাষাগত পার্থক্য আর কিছুই না। এখানে শেখ হাবিব কোশ্চেন করছে যে প্ল্যান্টি রাজ্যে অপুষ্পক, তো আপনি বলেছিলেন যে প্ল্যান্টি রাজ্যের মধ্যে মস ফার্ন অপুষ্পক, এটা হচ্ছে ক্লাসে বলেছিলেন, কিন্তু এখানে তো প্ল্যান্টি রাজ্যে আপনি অপুষ্পকটাকে রাইট দাগাচ্ছেন না। এটার কারণটা কি? কারণ একটাই শেখ হাবিব, তুমি দেখতে পাচ্ছ 9 নম্বর পৃষ্ঠা বইতে লেখা আছে, 9 নম্বর পৃষ্ঠা বইতে লেখা আছে স্পষ্টভাবে যে প্ল্যান্টি রাজ্যের জীব সপুষ্পক। প্ল্যান্টি রাজ্যে কেউ কেউ অপুষ্পক হতে পারে, কিন্তু এটা আমাদের বইতে লেখা নাই, আমাদের বই আমাদের নৈবিত্তিক। শেখ হাবিব, তুমি যদি ক্লিয়ার হয়ে থাকো আমাকে কমেন্টস করে জানাবা। আচ্ছা, ফয়সাল মারোয়া কোশ্চেন করেছে যে কেমোসিনথেসিস জিনিসটা একটু বুঝিয়ে বলেন। কেমোসিনথেসিসটা অ্যাকচুয়ালি তোমাদের বইতে কেমোসিনথেসিস এই শব্দটা নাই, আগের বইতে ছিল। ফয়সাল মারোয়া নিশ্চয়ই পুরাতন বই দেখে আমাকে এই কোশ্চেনটা করেছে যে কেমোসিনথেসিস জিনিসটা কি। ফটোসিনথেসিস আরেকটা শব্দ হচ্ছে কেমোসিনথেসিস। ফয়সাল মারোয়া নিশ্চয়ই কেমোসিনথেসিসটা পেয়েছে আগের একটা বইতে, তাই ও এই কোশ্চেনটা আমাকে করেছে। কেমোসিনথেসিস মানে হচ্ছে এমন একটা রাসায়নিক বিক্রিয়া যেটা ফটোসিনথেসিস নয়, কিন্তু ওই রাসায়নিক বিক্রিয়ায় খাদ্য তৈরি হয়। তাহলে অন্য রাসায়নিক বিক্রিয়া যার মাধ্যমে খাদ্য তৈরি সম্ভব, যেটা ফটোসিনথেসিস নয়, সেটাকে বলে কেমোসিনথেসিস। ফয়সাল মারোয়া যদি ক্লিয়ার হয়ে থাকো আমাকে কমেন্টস করে জানাবা। ফয়সাল মারোয়া যদি ক্লিয়ার হয়ে থাকো আমাকে কমেন্টস করে জানাবা। দেখা যাচ্ছে এখানে মার্জিয়া মরিয়ম মেঘার ক্লিয়ার, আসিফ শাহরিয়ার ক্লিয়ার হয়েছে, আকিল মাহমুদ, সবাই ঠিকঠাক ক্লিয়ার বুঝতে পারছো। তাহলে আশা করছি সবার ক্লিয়ার আছে। আমি এখন সৃজনশীলটা নিয়ে আলোচনা করতে চাই। আসো, সৃজনশীলে তোমরা কি কি ভুল করেছো আমি এখন বলে দিব সবগুলা, এবং এই ভুলগুলো দেখানোর পরে তোমরা যদি চাও তোমাদের কারো খাতা একটু বলে দিতে হবে, সেই খাতার ভুলগুলো তোমরা যদি কমেন্টস করো যে খাতার ভুলগুলো দেখা দিতে হবে, আর সেগুলোও আমি বলে দিব ইনশাল্লাহ। তোমাদের যদি কারো স্পেসিফিক কারো খাতার সমস্যা বলো আমাকে, যে ক্লিয়ার হয় না, সেটা আমি বলবো। আচ্ছা, এখানে আসো। প্রথমে বলেছিলাম লোইস সিকিভেজের কোষীয় সংজ্ঞা কি। অনেকে লিখেছে জীবের গঠন ও কাজের এককে কোষ বলে। তাদের কেন অ্যান্সারটা ভুল 0 দিয়েছি? কারণ তারা লোইস সিকিভেজের সংজ্ঞাটা দাও নাই, এর জন্য তাদেরকে নাম্বার দিতে পারি নাই। লোইস সিকিভেজের সংজ্ঞাটা লিখলেই ফুল মার্কস পাওয়া সম্ভব, এটা হচ্ছে 1 নম্বর কথা। এবার যারা 1969 সাল লেখো নাই, লোইস সিকেভিজ ইংরেজিতে লেখো নাই, যারা 1969 সাল লেখো নাই, লোইস সিকেভিজ ইংরেজিতে লেখো নাই, যারা সেলের ইংরেজি লেখো নাই, তারা পেয়েছো 0.5। যারা সবগুলা ঠিকঠাক লিখেছো কিন্তু এই বিষয়গুলোর ইংরেজি লেখো নাই, 1969 সাল লেখো নাই, বা লোইস সিকেভিজ হচ্ছে ইংরেজিতে লেখো নাই, বা সেল ইংরেজিতে লেখো নাই, তারা পেয়েছো 0.5। আর যারা এগুলো সব লিখতে পেরেছো তাদেরকে 1 দেওয়া হয়েছে। তুমি কোশ্চেন করতে পারো বোর্ডে তো আমি এগুলো লিখলেও 1 পাবো, না লিখলেও 1 পাবো, কেন আপনি এখানে আমাকে কম দিলেন? হ্যাঁ, বোর্ডে তুমি 1 পাবা ঠিকই, কিন্তু এই জিনিসগুলো লেখার ফলে স্যারের একটা ভালো ইমপ্রেশন হবে। স্যার তোমাকে মানে তোমাকে দেখে খুশি হবে তোমার খাতাটা দেখে, যে কারণে পরের কোশ্চেনগুলোতে একটু কম কম লিখলেও ভালো মার্কস পাওয়া সম্ভব। তাই 1969 সালে বিজ্ঞানী লোইস সিকেভেজের মতে এই বৈষম্যভেদ্য পর্দা বা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন দ্বারা আবৃত, এখানে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন এই শব্দটা ইউজ করতে হবে। তাহলে এই বিষয়টা লিখলে আশা করছি ফুল মার্কস পাওয়া সম্ভব।
এভাবে যদি লিখতে পারো। এটা হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেনটা গেল। এবার অনুধাবনমূলক কোশ্চেনটা আমাদের বলেছে যে শ্রেণীবিন্যাস কাকে বলে, উদ্দেশ্য লেখো। শ্রেণীবিন্যাসের সংজ্ঞা বা ক্লাসিফিকেশনের ইংরেজি যারা লেখো নাই নাম্বার কমেছে, সেই ক্ষেত্রে অনেকে শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটা ভালোভাবে লিখো নাই, তাদের নাম্বার কমেছে। অনেকে সংজ্ঞাটা লিখেছে শুধু পারস্পরিক সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে জীবকে বিভিন্ন দলে ভাগ করাকে শ্রেণীবিন্যাস বলে, এই সংজ্ঞাটা অনেকে দিয়েছ। আবার অনেকে এই সুন্দর সংজ্ঞাটা দিয়েছ, যেই সংজ্ঞাটা হচ্ছে একটু অন্যরকম সংজ্ঞা। এই সংজ্ঞাটা লিখলে হয় এই বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে অল্প সময়ে সঠিকভাবে যাদের লোডিং হয় তারা হচ্ছে গ্রুপ থেকে বের হয়ে আবার হচ্ছে গ্রুপে ঢুকো, তাহলে লোডিংটা চলে যাবে। কারো লোডিং হলে গ্রুপ থেকে বের হয়ে আবার গ্রুপে ঢুকো, লোডিং চলে যাবে। কারো লোডিং হলে গ্রুপ থেকে বের হয়ে আবার গ্রুপে প্রবেশ করো, তাহলে লোডিংটা চলে যাবে। কারো লোডিং হলে থেকে এখন কিছুটা ক্লিয়ার হবে আশা করছি। এখন ক্লিয়ার হলে আমাকে জানাও যে ক্লিয়ার হয়েছে কিনা। এবার তো ক্লিয়ার হওয়ার কথা, এবার তো ক্লিয়ার দেখা যাচ্ছে আশা করছি। আচ্ছা, বলা শুরু করলাম। শ্রেণীবিন্যাসের সংজ্ঞা বলছি, ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, তাহলে বলা শুরু করতে পারি। লোডিংটা ঠিক হয়েছে কিনা একটু বলো। কম্পিউটার লাইভ নিলে আসলে কম্পিউটার থেকে যখন তোমরা লাইভ দিয়ে যাই তখন একটু এরকম লোডিং হয়, এটা একটু সমস্যা হচ্ছে আসলে। আচ্ছা, সবাই তাহলে মনোযোগ দাও। আমি বলছিলাম 2 নাম্বার সৃজনশীলটা, এখানে বলেছিলাম যে শ্রেণীবিন্যাসের সংজ্ঞা, যারা লাল কালির সংজ্ঞাটা দিয়েছ যে পারস্পরিক সাদৃশ্য বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবকে বিভিন্ন দলে বিভক্ত করাকে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন বলে, তাদের নাম্বার কমেছে। যারা এই সংজ্ঞাটা লিখেছ তারা নাম্বার ভালো পেয়েছো। নীলকালী সংজ্ঞাটা এই বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে অল্প সময়ে সঠিকভাবে জানা বোঝা শেখার সুবিধার জন্য অসংখ্য জীবকে জগৎ পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি প্রভৃতি দল উপদলে সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানোর প্রক্রিয়াকে শ্রেণীবিন্যাস বলে। এটা যারা বলেছে তারা ভালো নাম্বার পেয়েছো, এটাই ভালো সংজ্ঞা। আর যারা হচ্ছে সবুজকালীর সংজ্ঞাটা দিয়েছো তারাও হচ্ছে নাম্বার একটু কম পেয়েছো। বিচিত্র ধরনের অসংখ্য জীবকে চারিত্রিক বৈশিষ্ট্য সাদৃশ্যের ভিত্তিতে একসাথে বৈসাদৃশ্যের ভিত্তিতে পৃথক দলে, এটা মানে নীলকালী সবুজকালীর সংজ্ঞা দুটা ভালো লেগেছে আমার। কিন্তু যারা লালকালীর সংজ্ঞাটা লিখেছে তাদের নাম্বার কমেছে। লালকালীর সংজ্ঞাটা যারা বলেছে তাদের সংজ্ঞাটা আমার পছন্দ হয়েছে। আর শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য একটাই। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেনটা নিয়ে আলোচনা করছিলাম যে শ্রেণীবিন্যাস এর সংজ্ঞা, শ্রেণীবিন্যাসের 3টা সংজ্ঞা। এই 3টা সংজ্ঞার মধ্যে আমি বলেছি সবাইকে যে 3টা সংজ্ঞার মধ্যে প্রথম সংজ্ঞাটা সবচেয়ে সুন্দর। এই সংজ্ঞাটা যারা লিখেছে, নীলকালীর সংজ্ঞাটা যারা লিখেছে তাদেরকে ভালো নাম্বার দেওয়া যাবে। আর হচ্ছে সবুজকালীর সংজ্ঞাটা যারা লিখেছে তাদের নাম্বার একটু কমেছে, বা সবুজকালীর সংজ্ঞাটা লিখলেও আমি ভালো নাম্বার দিয়ে দিয়েছি। 3 নাম্বার সংজ্ঞাটা শুধুমাত্র শর্ট সংজ্ঞাটা যারা দিয়েছ যে পারস্পরিক সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে জীবদেরকে বিভিন্ন দলে বিভক্ত করাকে শ্রেণীবিন্যাস বলে, এই সংজ্ঞাটা ভালো না। এবার শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য চাওয়া হয়েছিল। যারা শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য লিখেছো ভালো করে, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য এই 5টা, সাথে যারা লক্ষ্যটা লিখে দিয়েছে তাদের নাম্বারটা একটু বেড়েছে। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য চেয়েছে, এখানে অনেকে শুধু লক্ষ্য লিখেছো তাদের নাম্বার পাবা না। উদ্দেশ্য চেয়েছে, উদ্দেশ্য দিতে হবে, সাথে লক্ষ্য লিখলে নাম্বার বাড়বে। শ্রেণীবিন্যাসের লক্ষ্য হচ্ছে এই বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে অল্প সময়ে সঠিকভাবে জানাটাই হচ্ছে শ্রেণীবিন্যাসের লক্ষ্য। একটা উদ্দেশ্য হচ্ছে 5টা আমাদের বইতে লেখা আছে। উদ্দেশ্য 5টা হচ্ছে প্রতিটি জীবের দল উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা, জীবজগতের ভিন্নতার প্রতি আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা, প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা, আর জীবজগৎ ও মানব কল্যাণের জন্য প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে সংরক্ষণে সচেতন হওয়া। শ্রেণীবিন্যাসের আরো কিছু উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা আমি নিচে লিখে দিয়েছি, যেটা শিখতে পারলে তোমাদের জন্য ভালো। শ্রেণীবিন্যাসের আরো কিছু উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা নিচে লিখে দিয়েছে, যেগুলো শিখতে পারলে তোমাদের জন্য ভালো হবে। কর খ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো, না হলে আমি না থাকলে আমি গতে যাব। আশা করছি ক আর খতে কারো কোনো সমস্যা নেই। এবার আমি গ নাম্বার নিয়ে আলোচনা করছি। গতে চিত্র এ ছিল পেনিসিলিয়াম আর চিত্র খ ছিল ডায়াটম। চিত্র এ ছিল পেনিসিলিয়াম আর চিত্র খ হচ্ছে ডায়াটম। এখানে পেনিসিলিয়াম আর ডায়াটমের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। যেহেতু পার্থক্য লিখতে বলেছে অবশ্যই ছক করতে হবে। এখানে যেহেতু পার্থক্য লিখতে বলেছে অবশ্যই